আসসালামু আলাইকুম। বিবিসি লাইভ নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারতে জরিমানার মার্কিন শুল্ক বেড়ে 50%। মোদির চীন সফরের তোড়জোড়। বিশ্বমঞ্চে নয়া মেরুকরণের হুমকি দিচ্ছে কি দিল্লি? চীনে আরো শুল্ক, রাশিয়ায় নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। মস্কোর সাথে দর কষাকষিতে ছাড় দেবেন কে, ট্রাম্প না পুতিন? যুক্তরাষ্ট্রে সুরক্ষিত সেনা ঘাঁটিতে বন্দুক হামলা, কে এই হামলাকারী? কেন থামছে না সেনা সহকর্মীদের মারার প্রবণতা? ভারতের উপর চরম নাখোশ হয়ে 25% বাড়তি শুল্কারোপ। শুধু নয়, এবার জরিমানার 25% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য 2 দফায় ভারতের পণ্যে বাড়তি শুল্ক দাঁড়ালো 50%। কৌশলী এই শাস্তির কারণ রাশিয়ার থেকে তেল কেনা। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অন্যায়, অন্যায্য, অযৌক্তিক বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। দাবি করা হয়েছে অন্য অনেক দেশ রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে গেলেও শুল্ক যুদ্ধের মাশুল দিচ্ছে শুধুমাত্র ভারত। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। রাশিয়া থেকে তেল আমদানি করে যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নজরে পড়েছে ভারত। দেশটির ওপর একের পর এক শুল্ক আরোপ করেই চলেছেন তিনি। ইউক্রেনে হামলা চালিয়ে যেখানে রাশিয়া দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেখানে দেশটির সাথে বাণিজ্য করে তাদের অস্ত্র সমৃদ্ধিতে সাহায্য করছে ভারত, এমনটাই অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এর জেরে চলছে শাস্তিমূলকভাবে শুল্কারোপ। চলতি মাসের শুরুতেই নতুন শুল্ক হার নির্ধারণ করে নথি প্রকাশ করে হোয়াইট হাউস। এই তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান সহ অন্তত 90টি দেশ। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে প্রথমে ভারতের উপর শুল্ক ধার্য করা হয় 25% এবং রাশিয়ার সাথে সব রকম বাণিজ্য থেকে সরে না আসলে ফের 25% শুল্কারোপ করা হবে জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রাশিয়ার সাথে বাণিজ্য চুক্তি হয়েছে জানিয়ে ভারত বলে, এ চুক্তি থেকে সরে আসা দেশটির পক্ষে সহজ হবে না। ভারতের এই মন্তব্যের জেরেই বুধবার দেশটির ওপর জরিমানা হিসেবে ফের 25% শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 25%। ট্রাম্পের আরোপিত এই নতুন শুল্ক আগামী 3 সপ্তাহ পর কার্যকর হবে। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া 25% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক পরবর্তীতে যোগ হবে। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত 25% শুল্কারোপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক হিসেবে দেখছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এর মধ্যেই রাশিয়া থেকে আমদানি নিয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের 140 কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এই বাণিজ্য চুক্তি করা হয়েছে। অন্যান্য দেশ রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখা সত্ত্বেও কেবল ভারতের উপর অতিরিক্ত শুল্কারোপ দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। নিষেধে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরও বেড়ে 50% ওঠায় দিশেহারা ভারতের তেল ব্যবসায়ীরা। অস্তিত্ব রক্ষার স্বার্থে ভারতের আমদানিকারকরা খুঁজছেন রাশিয়ার বিকল্প। ভারতে আমদানি করা তেলের 35%-ই যোগান দেয় রাশিয়া। এমন অবস্থায় ওয়াশিংটনের সাথে সম্পর্কের জমাট বরফ খুব শিগগিরই গলবে কি? পরিস্থিতির আশু উন্নতি দেখাবে কি দিল্লি? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারত তার মোট জ্বালানি তেল আমদানির 1/3-এরও বেশি পরিমাণ আমদানি করে রাশিয়া থেকে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞার মুখে ভারতকে অনেক কম দামে এসব তেল দিচ্ছে রাশিয়া। সেখানেই নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানির ওপর 25% বাড়তি শুল্ক আরোপ করেছেন তিনি। আগের 25% আর নতুন 25% মিলিয়ে 50% শুল্কের বিশাল এই বোঝা নিয়ে নাজেহাল অবস্থায় আছে ভারত। প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বর্তমানে ভারতে শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। ভারত এই মুহূর্তে রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় 35% তেল আমদানি করছে, যা ইউক্রেন যুদ্ধের আগে ছিল 2%-এরও নিচে। ইকোনমিক টাইমস জানাচ্ছে, সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $137 পৌঁছায়। পরে তা স্থিতিশীল হলেও আবার নতুন করে অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে। ছাড়ে পাওয়া রাশিয়ার অপরিশোধিত তেলের কারণে ভারতের তেল শোধনাগারগুলোর খরচ কম হচ্ছে, কিন্তু নতুন বাস্তবতায় এই সুবিধায় ভাটা পড়তে পারে।
ভারত রাশিয়ার কাছ থেকে ঠিক কি পরিমাণ জ্বালানি তেল কেনে এ প্রসঙ্গে ইকোনমিক টাইমস জানায় ২০২৫ সালের প্রথমার্ধে রাশিয়া থেকে প্রতিদিন গড়ে ১.৭৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত, যা আগের বছরের তুলনায় ১% বেশি। মূলত ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই ভারত ছাড়ের দামে রাশিয়ার তেল কিনতে শুরু করে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর সেটা হতে দিতে চাইছেন না। ভারত ছাড়ে তেল কিনে বিপুল মুনাফা করছে। এর জেরে ভারতীয় পণ্যে মোট ৫০% শুল্ক আরোপ করেছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি রাশিয়া যুদ্ধবন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে ভারত, চীন সহ যারাই রাশিয়ার পণ্য কিনবে তারা সবাই নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তবে ভারত এর জবাবে নিজের অর্থনৈতিক প্রয়োজনীয়তা ও রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের দোহাই দিচ্ছে। তবে তাতে ট্রাম্পের মন গলবে বলে মনে করার কোনো কারণ নেই। যদিও ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো আপাতত রাশিয়ার তেল কেনা বন্ধ রেখেছে। এ অবস্থায় যদি মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত রাশিয়ার তেল আমদানি কমাতে বাধ্য হয় তাহলে বিকল্প কি, এমন প্রশ্ন সামনে আসছে। সেক্ষেত্রে ভারত মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল থেকে তেল সংগ্রহের দিকে ঝুঁকবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ছাড়াও ভারত ইরাক থেকে তেল আমদানি করে। ইউক্রেন যুদ্ধের আগে ভারতের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী ছিল দেশটি। এর পরপরই ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ফলে নতুন বাস্তবতায় আবারও ওই দেশগুলির দ্বারস্থ হতে পারে ভারত। এছাড়া ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর ভারতীয় বেশ কিছু তেল শোধনাগার যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও আজারবাইজান থেকে তেল কিনছে। ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং জানিয়েছেন, ভারত বিভিন্ন উৎস থেকে তেল আমদানি বাড়াচ্ছে। প্রায় ৪০টি দেশ থেকে তেল আমদানি করা হচ্ছে। এর মাঝে গায়ানা, ব্রাজিল ও কানাডাও আছে। এদিকে ভারতের প্রতিবেশী চীনকেও শুল্কের জালে আটকে নাজেহাল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় আপাতত পুরানো শত্রুতা ভুলে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণা ইন্দোনেশিয়াও ঝুঁকছে চীনের দিকে। বাড়ছে ব্রিক্সভুক্ত দেশগুলোর সম্পর্ক নয়ের তোড়জোড়। এতে প্রশ্ন উঠেছে, বেকায়দায় পড়ে ভারত কি চিরশত্রু চীনের সাথে সম্পর্ক উন্নয়নের পথেই হাঁটবে? রাশিয়া, ভারত, চীনের জোট হলে সামলাবেন কিভাবে ট্রাম্প? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। চরমে পৌঁছেছে ভারত আমেরিকা শুল্ক যুদ্ধ। পরিস্থিতি এতটাই নাজুক যে চলছে হুমকি আর পাল্টা সতর্কতা। চলতি বছরের শুরুতেই ভারত আমেরিকা যে বন্ধুত্ব নিয়েছিল, নানা প্রচারণা মাত্র কয়েক মাসের ব্যবধানে তা রূপ নিল বৈরিতায়। মাত্র ৬ থেকে ৭ মাস আগের চিত্রটা ছিল এমন। গেল নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবার পর তাকে বন্ধু উল্লেখ করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের জয়কে আমেরিকা যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখেছিল বিজেপি সরকার। কিন্তু কয়েক মাসের মধ্যে পুরোপুরি উল্টে গেল দাবার চাল। বন্ধুত্ব তো দূরে থাক, শত্রুতার এই পথ যে কোথায় গিয়ে ঠেকবে তাই বলা মুশকিল হয়ে গেছে এখন। হঠাৎ কি হলো? কেন বন্ধু থেকে শত্রুতার পথে ভারত আমেরিকা সম্পর্ক? শুরুটা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের আবারও ক্ষমতায় আসার পর। সে সময় ওয়াশিংটন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভেবেছিলেন বাংলাদেশ ইস্যুতে মাতব্বরির ব্ল্যাক চেক পাবেন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। কিন্তু মোদীর সে আশায় রীতিমতো বালি ঢেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে দিল্লি ওয়াশিংটন সম্পর্কের অবনতি হতে থাকে, যা চূড়ান্ত রূপ নিল এবার। প্রথমে ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক ২৫% আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার শাস্তি হিসাবে বুধবার আরো ২৫% শুল্ক বসিয়ে মোট ৫০% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। আর তাতে ট্রাম্প মোদী বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। বৃহস্পতিবার থেকে ৯০টি দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ কার্যকর হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্রে অন্যতম বড় পণ্য রপ্তানিকারক দেশ ভারত। দেশটি থেকে মোট ১৮% রপ্তানি হয় ওয়াশিংটনে। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতি ও ব্যবসায় বড় ধরনের ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। অবশ্য ২৫% শুল্ক কার্যকরের আগে নরেন্দ্র মোদী আরো ২০ দিন সময় পাবেন। মার্কিন প্রশাসন বলেছে, এর মধ্যে রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করলে এই শুল্ক আরোপ থেকে রক্ষা পাবে ভারত। তবে রাশিয়ার সাথে বাণিজ্য বাতিল করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।
দেশটির কৃষকদের জ্বালানির প্রধান উৎস রাশিয়া থেকে আমদানিকৃত তেল। তাই নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, কৃষকদের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের 50% শুল্কের হুমকিতে কোনো ছাড় দেবে না ভারত। हमारे लिए अपने किसानों का हित, ভারতের কৃষকদের ভবিষ্যৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই কৃষকদের কথা চিন্তা করে রাশিয়ার সাথে ব্যবসা বাতিল করা সম্ভব না। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের ফলে আমাকে চড়া মূল্য দিতে হলেও কৃষকদের গুরুত্ব দিতে চাই। কৃষক মৎস্যজীবীদের কথা চিন্তা করে 50% শুল্ক নিতে প্রস্তুত ভারত। कभी भी তবে এতে ভারতের জুয়েলারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। এই খাতে ভারতের 15 লাখ শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে আছে। অনেকে বলবে আমরা এই ঝুঁকি নিতে পারবো, কিন্তু আদৌ এটি সম্ভব না। আমাদের 60% জুয়েলারি পণ্য যুক্তরাষ্ট্রের বিক্রি হয়, সেখান থেকে আমরা ভালো দাম পাই। এই শুল্ক আরোপের ফলে 1 থেকে 15 লাখ জুয়েলারি শ্রমিক বেকার হয়ে যাবে। ভারতের ওপর আরোপিত এই শুল্ক চীনের চেয়ে 20%, পাকিস্তানের চেয়ে 31% ও বাংলাদেশের চেয়ে 30% বেশি। তবে চীনও যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তবে তাদের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় আমেরিকা থেকে মুখ ফিরিয়ে চিরশত্রু চীনের দিকে ঝুঁকছে ভারত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ট্রাম্পের এই নয়া শুল্ক নীতির ফলে ব্রিক্স জোটভুক্ত দেশ চীন, ব্রাজিল, ভারত, রাশিয়া এবং ইন্দোনেশিয়া নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করছে। 7 বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়াও আমেরিকার বদলে চীনে চিংড়ি বেচার পরিকল্পনা করছে। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করার ঘোষণা দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগির ভারত সফরে যাবেন বলে দাবি করেছে নয়াদিল্লি। বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র মাঝখান থেকে একা হয়ে যাওয়ার শঙ্কায় আছে। বিশ্লেষকরা বলছেন, ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর সম্পর্ক উন্নয়ন হলে হবে নতুন মুদ্রানীতি, ডলারের বিকল্প হিসাবে আসবে নয়া মুদ্রা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে কমবে এসব দেশের বাণিজ্য। নয়া এই শুল্ক যুদ্ধে কার কতটা ক্ষতি হবে তার সময় বলে দিতে পারবে। ভারতের শুল্কের খড়গে নাজেহাল করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরী পরাশক্তি রাশিয়াকেও ছাড়তে নারাজ। বলেছেন, ইউক্রেন যুদ্ধ না থামালে কঠোর নিষেধাজ্ঞায় পড়বে রাশিয়া। হুমকি দিলেও খোলা রেখেছেন কূটনৈতিক মধ্যস্থতার দরজা। মস্কোয় পাঠানো দূত স্টিভ উইটকফের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার ব্যাপ্তি ছিল প্রায় 3 ঘন্টা। ফলপ্রসূ বলা ওই বৈঠকে হয়নি কোনো চুক্তি। ট্রাম্প পুতিন সরাসরি বৈঠকের আশা থাকলেও চাপের মুখে কে পিছু হটবে? খ্যাপাটে 2 নেতার মধ্যে ছাড় দেবেন কে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ না থামালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে কথায় কান না দিয়ে ইউক্রেনে সামরিক আঘাত চালিয়ে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। পারমাণবিক হুমকি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর বাণিজ্য যুদ্ধের উত্তেজনায় তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ক্রমবর্ধমান শত্রুতা। এমন সংকটময় মুহূর্তে পুতিনের সঙ্গে বৈঠকে বসলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। গত 6 আগস্ট মস্কোয় অনুষ্ঠিত আলোচনাকে কার্যকর ও গঠনমূলক বলেছে রাশিয়া। ট্রাম্পও দাবি করলেন দারুণ অগ্রগতি হয়েছে, কিন্তু 3 ঘন্টার বৈঠকটিকে কেবলই লোক দেখানো কূটনৈতিক পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, চাপের মুখে শেষ পর্যন্ত কে পিছু হটবে, রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি ছিল ট্রাম্পের বিশেষ দূত উইটকফের এবারের সফরের অন্যতম লক্ষ্য। তবে এসব নিয়ে মস্কো ও ওয়াশিংটনের চূড়ান্ত কোনো চুক্তির কথা জানা যায়নি। ট্রাম্পের দেয়া ডেডলাইনের মধ্যে ইউক্রেনে আক্রমণ না থামালে রাশিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মূল টার্গেট হবে রুশ অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য। 2025-এর জানুয়ারিতে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে ব্যাপক আগ্রহী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত উইটকফ এরই মধ্যে একাধিকবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন, কিন্তু এবারের মতো কোনো বাড়ি হয়নি কোনো সমঝোতা। দফায় দফায় শান্তি প্রস্তাব, বাণিজ্য হুমকি সহ নানা উপায়ে রাশিয়াকে বাগে আনতে চেয়েছেন ট্রাম্প। মস্কোর সঙ্গে চীন, ইরান ও উত্তর কোরিয়ার গভীর অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ককে ভয় পায় যুক্তরাষ্ট্র। বিপজ্জনক এই জোট পশ্চিমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। এ কারণে নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে কোণঠাসা করার পায়তারা আঁটছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার চেয়ে ইউক্রেন যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জন পুতিনের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও গত 3 বছরে রাশিয়ার উপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতি সামলানোর পূর্ব অভিজ্ঞতা থাকায় এখন আর মাথানত করবেন না পুতিন।
রাশিয়ার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে ট্রাম্পের বিশেষ দূত উইটকফের কাছে পুতিন কোনো প্রস্তাব দিয়েছেন কিনা সেটা পরিষ্কার না। মস্কোতে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে সুনির্দিষ্ট চুক্তি কিংবা সমঝোতার লক্ষণ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কেবল কৌশলগত আলোচনা, বাস্তবে কোনো কাজে আসবে না। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসন এই 4 প্রদেশ দখল নিয়েই ছাড়বেন পুতিন। পাশাপাশি ওয়াশিংটন যতই হুমকি দিক, ইউক্রেন যদি পুতিনের দেয়া সব শর্ত না মানে তাহলে কোনোভাবেই যুদ্ধ থামাবে না রাশিয়া। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যতই দ্বন্দ্ব থাকুক, কোনো পক্ষই মুখোমুখি সংঘাত চায় না। তবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক রুশ আক্রমণের তীব্রতা ইঙ্গিত দিচ্ছে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প পুতিন সম্পর্ক বাইরে থেকে যতটা শীতল মনে হচ্ছে, ভেতরে ততটাই বাড়ছে উত্তাপ। এমন পরিস্থিতিতে মস্কো বৈঠকের পর পুতিন ট্রাম্প সরাসরি সংলাপের সম্ভাবনা আসার বার্তা দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি না হলে পিছু হটতে পারে রাশিয়ার অনেক ব্যবসায়িক মিত্র। তখন জ্বালানি বাণিজ্যে বড় রকমের ধসের কারণে ভয়ঙ্কর চাপে পড়বে রুশ অর্থনীতি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার সপ্তাহ ঘুরতেই বন্দুক হামলা হলো সামরিক ঘাঁটিতে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 সেনা সদস্য। হামলাকারী সেনাকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। সুরক্ষিত সেনা ঘাঁটিতে এমন হামলা আর হত্যা নতুন নয়। সহকর্মীদের উপর সেনা সদস্যের এমন প্রাণঘাতী হামলার কারণ কি? শুধু কি মানসিক চাপ, নাকি আড়ালে চাপা পড়ছে ভিন্ন কোনো কারণ? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে এক সেনা সদস্যের গুলিতে আহত হয়েছেন বেশ কিছু সেনা। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতে 6 আগস্ট ঘটে গেল এই ঘটনা। স্থানীয় সময় 11:04 দ্বিতীয় আর্মড ব্রিগেড কমব্যাট টিমের এলাকায় একজন সেনা সদস্য তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করেন। এতে অন্তত 5 জন গুলিবিদ্ধ হন এবং পুরো ঘাঁটিটি সঙ্গে সঙ্গে লকডাউন করে ফেলা হয়। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন একজন সৈন্য তার নিজের বাহিনীর উপরই গুলি চালালো? এটি কি পরিকল্পিত নাকি অন্য কিছু? যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই মিলিটারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সকালে ঠিক 11টার কিছু আগে ফোর্ট স্টুয়ার্টে সক্রিয় ডিউটিতে থাকা এক সেনা সদস্য তার 5 সহকর্মীকে গুলি করে আহত করে। সৌভাগ্যবশত সবার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রত্যেকেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অভিযুক্ত হামলাকারী এখন আটক রয়েছে। আমরা নিরাপত্তা ব্যবস্থা পুনরায় নিশ্চিত করেছি। এখন স্থানীয় জনগণের ভয়ের আর কোনো কারণ নেই। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী গুলিবর্ষণের সময় সেনা সদস্যরা ঘাঁটির ভেতরে দৈনন্দিন প্রশিক্ষণ কার্যক্রমে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই এক সৈনিক তার রাইফেল থেকে গুলি ছুটতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, হামলাকারী সেনার আচরণ সকাল থেকেই অস্বাভাবিক ছিল। এমনকি তার সহকর্মীরাও তার মানসিক স্থিতিশীলতা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন আগের দিন। মার্কিন ঘাঁটিতে গোলাগুলির এই ঘটনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনাও নতুন করে সামনে এসেছে। মার্কিন সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এর বিষণ্ণতা নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছে। বিবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলাকারী সৈনিকটি কিছুদিন ধরেই মানসিক চাপের মধ্যে ছিলেন এবং গত কয়েক সপ্তাহে তার আচরণে চরম মাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও 2020 সালে একই ঘাঁটিতে এক সৈনিক আরেক সৈনিককে গুলি করার ঘটনা ঘটে, যদিও সেটিকে ব্যক্তিগত দ্বন্দ্ব বলে ব্যাখ্যা করা হয়েছিল। তবে এবারে হামলা অনেকটা পরিকল্পিত এবং বৃহৎ পরিসরে বলে মনে করা হচ্ছে। বিবিসি লাইভ আপডেট অনুসারে ঘটনার পর গুলিবিদ্ধ 5 জন সৈনিককে হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং হামলাকারীর মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত চাপ সবকিছুকেই তদন্তের আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় কিংবা তার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে তদন্তকারী সংস্থাগুলো জোর দিয়ে বলছে, এটি কোনো জঙ্গি কর্মকাণ্ড নয়, বরং এককভাবে পরিচালিত একটি অভ্যন্তরীণ সহিংসতা। এই ঘটনার পর ফোর্ট স্টুয়ার্ট সহ অন্যান্য সামরিক ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সেনাদের মানসিক স্বাস্থ্য যাচাইয়ের প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
জনসমাগম হয় এমন সরকারি স্থানে ঈদুল ফিতর আর ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসব উদযাপনে নিষেধাজ্ঞা জারি হয়েছে স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মুরসিয়া শহরের জুমিলায়। এতে নগরীর ক্রীড়া ও জনকল্যাণমূলক কেন্দ্রগুলো এখন থেকে মুসলিমদের ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। জুমিলা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে রীতিমতো আতঙ্কিত স্পেনে বসবাসরত মুসলিমরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। একে একে বিমান থেকে নেমে স্পেনের মাটিতে পা রাখল ১৩ জন শিশু। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা ভূখণ্ড থেকে আনা হয়েছে তাদের, যাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেবে স্পেন সরকার। গাজা যুদ্ধের বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে স্পেন। গত বছরের মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি। স্পেনের কাউন্সিল অফ মিনিস্টার্সে আনুষ্ঠানিক সেই সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে স্পেনের এমন ঘোষণা আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। স্পেনে বসবাসরত মুসলিমদের সমর্থনেও বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। মুসলিমদের অধিকার নিশ্চিতে ১৯৯২ সালে একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে স্পেন সরকার ও ইসলামিক কমিশন অফ স্পেন, যার মাধ্যমে ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, হালাল রেস্টুরেন্ট সেবা ও মসজিদের ইমামদের স্বীকৃতি লাভ করে স্পেনের মুসলিমরা। এছাড়াও স্পেনের কিছু সরকারি স্কুলে চালু রয়েছে ইসলামিক শিক্ষা গ্রহণের সুযোগ। তবে সরকারের এত উদ্যোগের পরও এখনও মুসলিম বিদ্বেষী মনোভাব পুষছেন স্প্যানিশ জনগণের একাংশ। আর এবার সেই বিদ্বেষ আঘাত আনল মুসলিমদের ধর্মীয় উৎসব উদযাপনে। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মুরসিয়া শহরের জুমিলায় ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসব সরকারি জনসাধারণের স্থানগুলোতে উদযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি নিয়েছে দেশটির রক্ষণশীল পিপলস পার্টি। ৬ আগস্ট যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্পেনে এটাই প্রথমবারের মতো এমন ধরনের নিষেধাজ্ঞা। এই বিষয়ে এক প্রস্তাবনায় বলা হয়েছে, নগরীর ক্রীড়া ও জনকল্যাণমূলক কেন্দ্রগুলো কোনো ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না, কেননা এসব কর্মকাণ্ড স্প্যানিশ পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই প্রস্তাব জুমিলার পৌর পরিষদের অনুমতি পেয়ে পাশ হয়। শুরুতে এই প্রস্তাবে সরাসরি ইসলামী উৎসব নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে একটি সংশোধনী প্রস্তাব এনে শুধু পৌর কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত কার্যক্রমের জন্য ব্যবহারের বিধান যুক্ত করে এই প্রস্তাব পাশ করা হয়। চরম ডানপন্থী দল ভক্স ভোটদান থেকে বিরত থাকলেও এই প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। এক বিবৃতিতে ভক্স জানায়, স্পেনে প্রথমবারের মতো ইসলামিক উৎসব জনসাধারণের স্থানে নিষিদ্ধ হল। স্পেন খ্রিস্টানদের ভূমি ছিল, আছে এবং থাকবে। জুমিলা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জেরে আতঙ্ক কাজ করছে স্পেনে বসবাসরত মুসলিমদের মধ্যে। স্পেনের ইসলামিক সংগঠনগুলোর ফেডারেশনের সভাপতি মুনির বেনজিলুইন আন্দালুসি আজহারি এই সিদ্ধান্তকে ইসলাম বিদ্বেষী ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা শুধু মুসলিমদের লক্ষ্য করে করা হচ্ছে, অন্য কোনো ধর্মীয় উৎসবের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আসেনি। আমি গত ৩০ বছরে কখনো ভয় পাইনি, কিন্তু এখন ভয় পাচ্ছি। গত ৩০ বছরে স্পেনে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ১০ গুণ। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ৩% এখন মুসলিম, যা ২০৩০ সাল নাগাদ ১০% পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। স্পেনে মুসলিম জনসংখ্যার এই বৃদ্ধি মেনে নিতে পারছে না স্প্যানিশদের একাংশ। গত বছরের জুলাইয়ে স্পেন খ্রিস্টানদের, মুসলিমদের নয় এমন স্লোগানে মিছিলও বের করা হয়। তবে ইতিহাস বলছে, প্রায় ৭০০ বছর স্পেনের বিভিন্ন অংশে শাসন করেছে মুসলিমরা। দীর্ঘ রাজনৈতিক ও সামরিক সংঘাতের পর ১৪৯২ সালে মুসলিমদের হাত থেকে স্পেন পুনর্দখল করে নেয় খ্রিস্টানরা। এরপর ব্যাপক ধর্মীয় নিপীড়নের শিকার হন স্পেনের মুসলিমরা। প্রথমে মুসলিমদের ধর্ম পালনের অধিকার দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। ধর্মান্তর অথবা দেশত্যাগ, এই দুই বিকল্পের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা হয় মুসলিমদের।